আজকেও আমি ভিডিওর মাধ্যমে স্কিন রিলেটেড কিছু প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আমাকে অনেকে এরকম ধরনের প্রশ্ন করে অনেক সময় যে আমার তো ব্রণ আছে, তাহলে আমি কি সানস্ক্রিন ব্যবহার করতে পারবো? ব্রণ থাকলেও সানস্ক্রিন ব্যবহার করাটা খুব জরুরি। বরং বলা যায় যে ব্রণ বা অ্যাকনে থাকলে সঠিক সানস্ক্রিন ব্যবহার করাটাই জরুরি। কারণ আমাদের যদি ব্রণ বা অ্যাকনে থাকে এবং আমরা যদি সানস্ক্রিন ব্যবহার না করি, তাহলে নতুন ব্রণ হওয়ার সম্ভাবনাটা বেড়ে যেতে পারে। ব্রণের দাগগুলো অনেক বেশি গাঢ় হয়ে যাওয়ার সম্ভাবনাটাও বাড়তে পারে এবং আমাদের স্কিনটা অনেক বেশি সংবেদনশীল বা সেনসিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনাটাও বাড়তে পারে। তবে ব্রণপ্রবণ ত্বকের জন্য সানস্ক্রিন নেওয়ার সময় কিছু বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। ফার্স্ট, নন কমোডোজেনিক সানস্ক্রিন বেছে নিতে হবে, যাতে ছিদ্র বা পোর্স বন্ধ না হয়ে যায়। এবং দ্বিতীয়ত, অয়েল ফ্রি, জেল বেসড, ওয়াটার বেসড সানস্ক্রিন ব্যবহার করতে হবে, বিশেষ করে যদি আমাদের ত্বকটা তেলতেলে হয়। এবং সানস্ক্রিনের মধ্যে SPF 30 বা তার বেশি হলে যথেষ্ট। এবং আমাদের সানস্ক্রিনকে হতে হবে ফ্র্যাগনেন্স ফ্রি, অ্যালকোহল ফ্রি, তাহলে এতে আমাদের ত্বকের মধ্যে জ্বালাটা কম হবে। এবং লাস্টলি, ভারী বা খুব ক্রিমি সানস্ক্রিনকে এড়িয়ে চলাই ভালো। আবার অনেকে আমাকে এরকম ধরনের প্রশ্ন করে যে যখনই আমি স্কিনের মধ্যে কোনো নতুন প্রোডাক্ট লাগাই, তখনই আমার স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যায়। কেন এরকম হয়? অনেক সময় আমাদের হয় না, আমাদের বেশিরভাগ জনেরই এরকম হয় যে আমরা কোনো একটা ক্রিম হয়তো মাখছি এবং মাখার পর যখন সেটা শেষ হয়ে গেল, তখন আমরা অন্য কোনো নতুন ধরনের একটা বা ভালো কোনো ক্রিম আমরা লাগানোর কথা ভাবি এবং আমরা সেই ক্রিমটাকে লাগানো যখনই আমরা শুরু করি, দেখা যায় যে স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে। নতুন একটা কোনো ক্রিম লাগানোর পরে আমাদের স্কিনের মধ্যে র্যাশ বেরিয়ে যাচ্ছে। এরকম কিন্তু আমাদের অনেকের হয় এবং এরকম প্রশ্নও আমাকে অনেকে করে যে কেন এরকম ধরনের হয়। তো এটা হচ্ছে ত্বকের হচ্ছে একটা অস্থায়ী প্রতিক্রিয়া। এটা নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই। কেন হয় এটা? যখন আমরা কোনো নতুন স্কিন কেয়ার প্রোডাক্ট যখন আমরা ত্বকের মধ্যে লাগাচ্ছি, তখন ত্বকের কোষের টার্নওভার বৃদ্ধির ফলে এবং ক্লগ পোর্স এবং ভেতরের যে ময়লাগুলো জমে থাকা, ত্বকের ভেতরের জমে থাকা ময়লাগুলো যখন ত্বকের উপরিতলে চলে আসে, তখন এরকম ধরনের প্রবলেম দেখা দেয়। এক্ষেত্রে আমরা যদি আরও কিছুদিন ওই প্রোডাক্টটাকে ইউজ করি, আরও কিছুদিন যদি ওই স্কিন কেয়ার প্রোডাক্টটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে এই সমস্যাটার সমাধান হয়ে যাচ্ছে। আবার অনেক সময় আমাকে অনেকে এরকম ধরনের জিজ্ঞাসা করে যে আমরা তো জানি যে আমাদের স্কিনকে ভালো রাখার জন্য স্কিনটাকে আমাদের হাইড্রেট করার জন্য, আমাদের স্কিনটাকে আমাদের টেক্সচারটাকে ঠিক রাখার জন্য এবং আমাদের স্কিনটাকে বাইরের বিভিন্ন ক্ষতিকারক বিষয় থেকে সুরক্ষা দেওয়ার জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য আমাদেরকে আমাদের ত্বকের জন্য 5টা স্টেপ ফলো করতে হয়। এটা আমরা জানি। যেমন হচ্ছে ক্লিনজিং, টোনিং, সিরাম, আই ক্রিম এবং ময়শ্চারাইজার। তাহলে এবার তাদের প্রশ্নটা হচ্ছে যে এই যে 5টা স্টেপ আমাদেরকে আমাদের ত্বকের যত্ন নেওয়ার জন্য যে ফলো করতে হয়, তো এগুলোর মধ্যে কোনো একটা স্টেপ কি আমি বাদ দিতে পারি? বাদ দিলে কি আমার স্কিনের পক্ষে কোনো ক্ষতি হবে? এই যে 5টা স্টেপ আছে আমাদের স্কিনটাকে ভালো রাখার জন্য, যে 5টা ধাপ আছে, সেই 5টা ধাপের প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা নিজস্ব ভূমিকা আছে। যদিও এক্ষেত্রে সিরামটা কিন্তু আমাদের ত্বকের চাহিদার ওপরে নির্ভর করে, কাজেই সিরাম ব্যবহার করাটা আমাদের নিজের ইচ্ছার ওপরে এবং সেটা ঐচ্ছিক হতে পারে। বাকি আরও যে সমস্ত ধাপগুলো রয়েছে, অর্থাৎ ক্লিনজিং, টোনিং, আই ক্রিম, ময়শ্চারাইজিং, এগুলো প্রত্যেকটা স্টেপই কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, না হলে আমাদের স্কিনের ওপর কোনো বিপরীত প্রভাব পড়তে পারে। এবার আর একটা প্রশ্ন, যেটা স্কিন কেয়ার প্রোডাক্ট রিলেটেড প্রশ্ন, যেটা আমাকে অনেকেই করে থাকে
সেটা হচ্ছে আর্টিস্টির যে স্কিন নিউট্রিশনের যে প্রোডাক্ট, সেটা হচ্ছে আর্টিস্টির স্কিন নিউট্রিশনের যে লোশন এবং যে ক্রিম, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। আমরা কি জানি, আমাদেরকে প্রথমে ক্লিনজার দিয়ে মুখটাকে ওয়াশ করতে হয়। তাহলে প্রথম হচ্ছে ক্লিনজার, তারপর টোনার, তারপর সিরাম, তারপর আই ক্রিম, তারপর লাস্ট স্টেপে গিয়ে হচ্ছে ময়েশ্চারাইজারটা আমাদেরকে লাগাতে হয়। এবার এই ময়েশ্চারাইজারের ক্ষেত্রে তাদের প্রশ্নটা হচ্ছে যে স্কিন নিউট্রিশনের যে লোশন আছে এবং যে ক্রিমটা আছে সেটা আমরা কিভাবে ব্যবহার করব। যাদের বয়স হচ্ছে 20 এবং 20+ এবং স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন, তারা ইউজ করবে হাইড্রেটিং ডে লোশন। এবং যাদের বয়স হচ্ছে 20 এবং 20+ এবং স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন, তারা ইউজ করবে ব্যালেন্সিং ম্যাট ডে লোশন। ব্যালেন্সিং ম্যাট ডে লোশন। এরপর এই লোশনটাকে হাতে কয়েক ফোঁটা নিয়ে মুখে এবং গলায় লাগিয়ে আপওয়ার্ড এবং আউটওয়ার্ড মোশনে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার যাদের বয়স হচ্ছে 30+ এবং 40 এবং যাদের স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন, তারা দিনের বেলা ইউজ করবে রিনিউইং রিঅ্যাক্টিভেশন ডে ক্রিম। এবং যাদের বয়স হচ্ছে 30+ এবং 40 এবং যাদের স্কিনটা হচ্ছে অয়েলি স্কিন, তারা দিনের বেলা ইউজ করবে রিনিউইং রিঅ্যাক্টিভেশন ডে লোশন। ড্রাই স্কিনের জন্য ছিল ডে ক্রিম, রিনিউইং রিঅ্যাক্টিভেশন ডে ক্রিম, আর অয়েলি স্কিনের জন্য হচ্ছে রিনিউইং রিঅ্যাক্টিভেশন ডে লোশন। ঠিক এটাকেও মুখে এবং গলায় লাগিয়ে নেওয়ার পর আপওয়ার্ড এবং আউটওয়ার্ড মোশনে ভালোভাবে এটাকে মিশিয়ে ফেলতে হবে। এবং যাদের বয়স হচ্ছে 20 এবং 20+, তারা রাত্রিবেলা ইউজ করবে রিনিউইং রিঅ্যাক্টিভেশন ক্রিম। এবং যাদের বয়স হচ্ছে 30+ এবং 40, তারা রাত্রিবেলা ইউজ করবে আল্ট্রা লিফটিং ক্রিম। এবং ঠিক এটাকেও গলায় এবং মুখে খুব ভালোভাবে লাগিয়ে তারপর আপওয়ার্ড এবং আউটওয়ার্ড মোশনে এটাকে মিশিয়ে ফেলতে হবে। তাহলে আজকে ভিডিও আমার এই পর্যন্ত। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনার কোনো কাজে লেগে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। থ্যাংক ইউ।